নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প রাজার পার্ট। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নাটকের আগে পরিচালকের বাড়ি পাহারা দেওয়ার কথা কেউ কখনো শুনেছে? তাও আবার খালি হাতে নয়, একেবারে লাঠি সোটা হাতে পাহারা। বাড়ি পাহারা হয় চোর ডাকাত তাড়াতে, আর এই পাহারা হয়েছিল রাজা তাড়াতে। রাজা দেখলেই রেড়ে করে তেড়ে যেতে হবে। শুনতে আশ্চর্য লাগলেও ঘটনা কিন্তু সত্যি এবং একেবারে টাটকা। কল্যাণদা আমাদের চ্যাম্পিয়ন ক্লাবের নাটকের ডিরেক্টর। গত 17 বছর ধরে তাঁর পরিচালনায় পুজোর সময় নাটক হয়ে আসছে। সেই নাটক প্রতি বছর সুপারহিট। প্যান্ডেল, প্রতিমা, আলোয় অন্য ক্লাবের পুজো এগিয়ে থাকলেও নাটকে আমরা সবাইকে টেক্কা দিই। অষ্টমীর দিন রাতে নাটক হয়, প্যান্ডেলের পাশেই স্টেজ। পাড়া একেবারে ভেঙে পড়ে, ভলান্টিয়াররা ভিড় সামলাতে হিমশিম খায়। নাটকের পরের কটা দিন আমরা চ্যাম্পিয়ন ক্লাবের মেম্বাররা বুক ফুলিয়ে ঘুরে বেড়াই। ভাবটা এমন যেন আমাদের জন্যই নাটক এত জমেছে। কৃতিত্ব যদিও পুরোটাই কল্যাণদার। সন্ধ্যাবেলা ক্লাব ঘরে ঢুকে সেই কল্যাণদা থপ করে চেয়ারে বসে পড়লেন। কাঁধের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে হতাশ ভঙ্গিতে বললেন, আমি নেই, আমাকে তোমরা ছেড়ে দাও বাপু। আমি বললাম, নেই মানে? এই তো দিব্যি আছেন, আমরা সবাই আপনাকে দেখতে পাচ্ছি, নেই বললেই হবে। কল্যাণদা ফোঁস ধরনের একটা নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ, কিন্তু কটা দিন এভাবে চললে আর দেখতে পাবে না। ঘর বাড়ি ছেড়ে আমাকে পালাতে হবে, দেশ ছাড়বো। একটা ভালো দেখে পাহাড় টাহাড়ের খবর দিও তো, সাধু সন্ন্যাসীদের মতো সেখানে গিয়ে থাকবো, কেউ খুঁজে পাবে না। মঞ্জিল সিরিয়াস ছেলে, সে চিন্তিত গলায় বলল, কি বলছেন কল্যাণদা? আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ধাঁধার মতো লাগছে। আপনি আমাদের নাটকের ডিরেক্টর, আপনি পাহাড়ে গেলে কি করে চলবে? কল্যাণদা চেয়ারে মাথা এলিয়ে দিয়ে বললেন, কি করে চলবে জানি না, তবে আমি পারবো না। শীর্ষ বলল, কি পারবেন না? কল্যাণদা এবার পিঠ সোজা করে আমাদের সবার মুখের দিকে তাকালেন। তারপর বললেন, আমি এবার নাটকের ডিরেকশন দিতে পারবো না, কিছুতেই পারবো না। যা শুরু হয়েছে তাতে সত্যি আমাকে বাড়ি ছেড়ে পালাতে হবে। কল্যাণদার পরিচালনার নাটক এমনি এমনি সুপারহিট হয় না। সামান্য পুজো প্যান্ডেলের নাটক নিয়ে কল্যাণদা যা খাটাখাটনি করেন, আশেপাশের কোনো ক্লাবের নাটক পরিচালকরা তার আর্ধেকও করেন না। সারা বছর ধরে নাটক লেখেন, তারপর শুরু হয় অভিনেতা বাছাই। আমাদের ক্লাবের নিয়ম হলো বাইরে থেকে কাউকে নেওয়া চলবে না। অভিনেতারা সবাই পাড়ার বাসিন্দা হবে। 3 মাস আগে ক্লাবে খাতা খোলা হয়, বাঁধানো বেঁটে খাতা। খাতার ওপর লেখা, আমি অভিনয় করতে চাই। সেই খাতায় নাম ঠিকানা লেখাতে হয়। তারপর শুরু হয় বাছাই। বাছাই পর্বটি ভয়ঙ্কর। প্রতি বছরই 200-250 জনের নাম জমা পড়ে। গত বছরই 252 জনের নাম ছিল। আসলে নাটক সুপারহিট হয় বলে সবাই অভিনয় করতে চায়। কল্যাণদা কিন্তু ভীষণ খুঁতখুঁতে, নিজে দাঁড়িয়ে থেকে সবার পরীক্ষা নেন। পছন্দ হলে তবেই চান্স। এ ব্যাপারে কোনো রকম নড়চড় হবে না। কেউ কেউ তাকে প্রশ্ন করেছিল, অভিনেতা বাছাবাছিতে এত সময় দেওয়ার কি দরকার? পুজোর সময় নাটক মোটে একদিনের ব্যাপার। কল্যাণদা গম্ভীর হয়ে জবাব দিয়েছিলেন, ওটাই সব থেকে বেশি দরকার। নাটকের গল্প, পোশাক, আলো, মঞ্চসজ্জায় গোলমাল হলে ম্যানেজ করা যায়, কিন্তু অভিনয় খারাপ হলে ম্যানেজ করা যায় না, পুরো নাটকটাই নষ্ট হয়ে যায়। নাটক করে কল্যাণদা চ্যাম্পিয়ন ক্লাবের দুর্গাপুজোর নামডাক অনেক বাড়িয়ে দিয়েছেন। তাই আমরা কখনো তার বিষয়ে নাক গলাই না। উনি যেমনটি চান তেমন করেন। আমরা শুধু অপেক্ষা করে থাকি এবারের নাটক কেমন হবে, গতবারের থেকে ভালো নাকি 17 বছরের সেরা। সেই কল্যাণদা যখন এসে বললেন আর নাটক করব না, তখন মাথায় বাজ পড়ল। ক্লাবে তখনও সবাই আসেনি, 1-2 করে ভিড় বাড়ছে। আমরা ভাসান কমিটির মেম্বাররা শুধু এসেছি, মিটিংয়ে বসবো করছি। পুজো একেবারে ঘাড়ের ওপর। এখন সকাল বিকেল 2 বেলা করে মিটিং। 1000 রকম কমিটি তৈরি হয়ে গেছে। প্রতি বছরই হয়।
মণ্ডপ কমিটি, প্রতিমা কমিটি, চাঁদা কমিটি, প্রসাদ কমিটি, আলো কমিটি থেকে শুরু করে ধুনুচি নাচ কমিটি, ভাসান কমিটি, ফাংশন কমিটি। এখানেই শেষ নয়, কমিটির সঙ্গে উপকমিটিও আছে, ইংরেজিতে যাকে বলে সাব কমিটি। যেমন আলো কমিটির মধ্যে আছে প্যান্ডেলের আলো উপকমিটি এবং প্যান্ডেলের বাইরের আলো উপকমিটি। নিয়ম হলো, প্যান্ডেলের আলোর উপকমিটির মেম্বাররা প্যান্ডেলের বাইরের আলোকসজ্জা নিয়ে কোনো রকম ট্যাঁ-ফু করতে পারবে না, করলেই ঝগড়া। প্রসাদ কমিটির মধ্যেও ভাগাভাগি। সপ্তমী, অষ্টমী, নবমী তিনটি উপপ্রসাদ কমিটি আছে। এতে পাড়ার মেয়েরা আছে, নিজেদের মধ্যে জোর লড়াই। সপ্তমীর প্রসাদে শাঁকালু থাকলে অষ্টমীতে পেয়ারা ঢুকবে। নবমী উপকমিটি তখন এক ঝুড়ি আপেল নিয়ে আসে। শুধু নাটক নিয়ে আমাদের কোনো কমিটি উপকমিটি নেই। কল্যাণদার কথাই ফাইনাল। সেই কল্যাণদা বেঁকে বসলে কি করে হবে? আর্য তাড়াতাড়ি কল্যাণদার পাশে চেয়ার নিয়ে বসলো। শান্ত করার ভঙ্গিতে বলল, আহা, কি হয়েছে সেটা তো বলবেন। কল্যাণদা বললেন, বলা বলে কিচ্ছু নেই। বোঝাই যাচ্ছে মানুষটা বাড়াবাড়ি রকম ঝামেলার মধ্যে পড়েছেন। নিশ্চয়ই নাটক নিয়ে কোনো গোলমাল। হিসেব মতো এখন অভিনেতা বাছাইয়ের কাজ শেষ করে রিহার্সাল শুরু হওয়ার কথা। নীল তাড়াতাড়ি ছুটে গিয়ে বাইরে থেকে চা নিয়ে এলো। কল্যাণদার দিকে এগিয়ে দিয়ে বলল, নীল, আগে গরম চা খেয়ে মাথা ঠান্ডা করুন দেখি। কল্যাণদা চা শেষ করলেন। ভুরু দুটো কুঁচকে আছে। দেখে মনে হলো যতটা রেগে আছেন তার থেকে বিরক্তি অনেক বেশি। কি নিয়ে বিরক্তি? শেষ মুহূর্তে নিজের লেখা নাটক মনে ধরছে না? একটু আধটু বদলে নিলেই তো হয়। স্টেজের মাপটাপ নিয়ে আমাদের ওপর রেগে যাননি তো? সেরকম হলে স্টেজ কয়েক ফুট বাড়িয়ে দেওয়া হবে, এতে আর সমস্যা কি? আচ্ছা, অভিনেতা নিয়ে কোনো সমস্যা হয়নি তো? হয়তো কল্যাণদা এবার এমন নাটক লিখেছেন যেখানে পাকা পোক্ত সব অভিনেতা লাগবে। পাড়ার লোকেদের নাটক করার উৎসাহ অনেক, কিন্তু তারা তো আর পাকাপোক্ত অভিনেতা নয়। প্রায় সকলেই প্রথম স্টেজে ওঠে, জীবনের প্রথম অভিনয়। কল্যাণদার মজা হলো উনি আবার অভিজ্ঞদের থেকে নতুনদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। কেউ হয়তো আগে চান্স পেয়েছে, ভালো অভিনয় করে প্রশংসাও পেয়েছিল, কিন্তু তার অতিরিক্ত কোনো সুযোগ নেই, তাকেও পরীক্ষা দিয়ে আসতে হবে। কল্যাণদা বলেন, আগের চরিত্রে ভালো করেছে মানে এই চরিত্রেও ভালো অভিনয় করবে এমন কোনো মানে নেই। তাছাড়া নতুন সুযোগ পেলে তার চেষ্টা অনেক বেশি হয়, মন প্রাণ ঢেলে কাজ করে। সেভাবে আমিও পারি, আমিও দেখিয়ে দেব। পুজোর নাটকে তো এটাই আসল। অভিনেতাদের মধ্যে আমিও পারি, আমিও দেখিয়ে দেব মনোভাব থাকতে হবে। তাহলে গোলমালটা কোথায়? আমি তো মাথা ঘামিয়েও কিছু বের করতে পারছি না। টেনশন হচ্ছে। নিশ্চয়ই আমার মতো শীর্ষ নীল, মঞ্জিল, মন্দারেরও টেনশন হচ্ছে। কল্যাণদা মানুষটা ভালো, তিনি মিছিমিছি রাগ বিরক্তি দেখাবেন না। মন্দার বলল, নিন কল্যাণদা, এবার ঘটনাটা বলুন। কল্যাণদা বললেন, বলে লাভ হবে না। আমি কাচুমাচু মুখে বললাম, নাটক নিয়ে কি কোনো গোলযোগ হয়েছে? আমাদের কিন্তু খুব চিন্তায় ফেললেন। কল্যাণদা একটুখানি চুপ রইলেন। মনে হয় আমাদের টেনশন আঁচ করতে পারলেন। তারপর নিচু গলায় বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছ, গোলযোগ নাটক নিয়ে। কিন্তু সেই গোলযোগ শুনে তোমরা কিচ্ছু করতে পারবে না, পরিস্থিতি খুবই জটিল। এবার আমরা সবাই মিলে কল্যাণদাকে চেপে ধরলাম। বললাম, ঘটনাটা না শুনে কিছুতেই ছাড়বো না। কল্যাণদা বললেন, ঘটনা শুনতে হলে আগে তোমাদের নাটকের গল্পটা জানতে হবে। আমরা ডবল উৎসাহ নিয়ে বললাম, অবশ্যই শুনবো। কল্যাণদা গল্পটা বললেন। দারুণ মজার নাটক, রূপকথা, আবার রূপকথা নয়ও। রূপকথার সঙ্গে মিশে আছে এই সময়ের অনেক কিছু। নাটকে রাজা, মন্ত্রী, সেনাপতি, রাজকন্যা, রাজকুমার সবাই আছে। আবার রাজার কানে আছে মোবাইল ফোন, মন্ত্রীর হাতে ল্যাপটপ, রাজকন্যা মেকআপ বক্স নিয়ে ঘুরে বেড়ায়, রাজকুমার ফেসবুকে বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত থাকে, রানীমা অন্দরমহলে বসে সোনার বাটা থেকে পান বের করে কুটুস কুটুস করে পান খান আর টিভিতে দুঃখের সিরিয়াল দেখে ফিচফিচ করে কাঁদেন। সেনাপতি ঢাল তরোয়ালের পাশাপাশি বন্দুকের নল পরিষ্কার করে। রাজসভার গায়কদের হাতে এসরাজ, বীণা যেমন আছে তেমন গিটারও পিছন থেকে উঁকি মারে। অন্য রাজাদের মতো এই রাজাও বাইরে বের হন হাতির পিঠে চড়ে। তবে হাতির সামনে সাইরেন বাজে, হাতির মাথায় লাল আলো দপদপ করে। রাজা বেরোবেন শুনলে মন্ত্রী লাল আলো নিয়ে ছুটোছুটি করে। মাহুত মুখ গোমড়া করে বলে,
সাইরেনের আওয়াজ শুনলে হাতি খেপে যায় রাজামশাই। রাজা শুনে হুঙ্কার দিয়ে বলেন, ফাজিল হাতির কান ধরে চড় লাগাও। বেটার এত বড় সাহস, রাজার কথা অমান্য করতে চায়। আমরা নাটকের গল্প শুনতে শুনতে হেসে গড়িয়ে পড়লাম। সময়টাই যাচ্ছে গুলিয়ে। কখনো মনে হচ্ছে এটা আগের সময়ের গল্প, কখনো মনে হচ্ছে এই সময়ের গল্প। নাটক আরও খানিকটা এগোনোর পর দেখা যাবে নানা রকম সমস্যা। রাজার মোবাইলে সিগন্যাল নেই, মন্ত্রীর ল্যাপটপে সফটওয়্যার গড়বড় করছে, দুর্বল ইন্টারনেটের জন্য রাজকুমার ফেসবুক খুলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছে, রাজকন্যা তার মেকআপ বক্সের জন্য পিঙ্ক পার্ল লিপস্টিক পাচ্ছে না, বাজারে লোক পাঠিয়েও লাভ হচ্ছে না, তারা খালি হাতে ফিরছে। বেচারি রাজকন্যা পা ছড়িয়ে কাঁদতে বসেছে। সেনাপতি রাজার কাছে কমপ্লেন করেছে, তার সৈন্যরা ঢাল তলোয়ার জানে কিন্তু গুলি বন্দুক নিয়ে হিমশিম খায়। সমস্যায় সমস্যায় রাজা একেবারে জেরবার। এই সময় রানী তাকে জানালেন তার অন্দরমহলের টিভিতে নাকি সব চ্যানেল আসে না, ফলে অনেক সিরিয়াল তিনি দেখতে পান না। এর একটা বিহিত করতে হবে। রাজ্যের রানী যদি পছন্দ মতো টিভি সিরিয়াল দেখতে না পান, তাহলে রাজত্ব রেখে লাভ কি? এরপরই রাজা সিদ্ধান্ত নিলেন, অনেক হয়েছে, আর নয়, আর পুরনো সময় পড়ে থাকবেন না। তল্পি তল্পা গুটিয়ে সবাইকে নিয়ে পাকাপাকিভাবে আধুনিক সময়ে চলে যাবেন। সেখানে রাজত্ব না থাকুক, মোবাইল ফোনের সিগন্যাল, ল্যাপটপে সফটওয়্যার, ইন্টারনেট কানেকশন, টিভি সিরিয়াল তো থাকবে। নাটকের শেষ দৃশ্যে দেখা যাবে গোটা রাজ পরিবার হাতে ব্যাগ, সুটকেস, কাঁধে ঝোলা নিয়ে রওনা হয়েছে। নাটক শুনে আমরা হাততালি দিয়ে উঠলাম। কোনো সন্দেহ নেই, এই নাটক 17 বছরের সেরা নাটক হতে চলেছে। তাহলে ঝামেলা কিসের? কল্যাণদা এবার ঝামেলার কথা বললেন। ঝামেলা শুনে আমরা অবাক। এমনও হয়? নাটক জমজমাট লিখলেও কল্যাণদা মনের মতো রাজা খুঁজে পাচ্ছেন না। অভিনয় পরীক্ষায় যারা পাশ করেছে তাদের দিয়ে সব পার্টি হচ্ছে, কিন্তু রাজার পার্টে আটকে যাচ্ছে। যাকেই নিচ্ছেন সেই ফেল মারছে, শিখিয়ে পড়িয়েও হচ্ছে না। রাজার মধ্যে একটা নির্লোভ ভাব থাকতে হবে। অত বড় রাজত্ব ছেড়ে চলে যাওয়া তো মুখের কথা নয়। এদিকে খবর রটে গেছে রাজা পাওয়া যাচ্ছে না। খবর শুনে অভিনেতারা সকলেই রাজার পার্টের জন্য লাফিয়ে পড়ল। রাজা রাজরানীর নাটক এই প্রথম, আর কবে হবে তার ঠিক নেই, হয়তো হবেই না। সকলে ভাবছে একবার রাজা সাজতে পারলে প্রেস্টিজ বিরাট, কটা দিন পাড়ায় বুক ফুলিয়ে চলা যাবে। অনেককেই কল্যাণদা ধমক দিয়ে ভাগিয়েছেন, কাউকে কাউকে বুঝিয়ে বলেছেন বাস্তবে রাজা মন্ত্রীর আলাদা গুরুত্ব থাকতে পারে, নাটকে সবাই সমান। তবে ধমক বা বোঝানোতে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লাভ হয়নি। রাজা সাজার জন্য আবেদন নিবেদন ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, যারা গোড়াতে অভিনয় পরীক্ষায় ফেল মেরেছিল তাদের কেউ কেউ মিষ্টির বাক্স হাতে কল্যাণদার বাড়িতে গিয়ে হাজির হচ্ছে। আর একবার যদি সুযোগ পাওয়া যায়, পাড়ার এক নেতা নাকি কার হাত দিয়ে চিঠি পাঠিয়েছেন, মাননীয় পরিচালক মশাই, পত্রবাহক আমার ভাইপো, দেখতেই পাচ্ছেন চেহারা সুন্দর, লম্বা চওড়া, গায়ের রং ফর্সা। আমার বিশ্বাস রাজার ভূমিকায় একেই সব থেকে বেশি মানাবে। তবে ছেলের গলার আওয়াজটা একটু মিনমিনে, তাতে কি এসে যায়? সব রাজার গলার আওয়াজ যে গমগমে হবে এমন কোনো নিয়ম নেই। মিনমিনে গলার রাজা কি ইতিহাসে নেই? বড় কথা হলো পত্রবাহক আমার ভাইপো, আশা করি আপনি একেই সুযোগ দেবেন। মাঝরাতে ঘুম ভাঙিয়ে টেলিফোন আসছে। ছেলের বাবা মা সেই ফোনে কল্যাণদার কাছে কান্নাকাটি করছে। একবার রাজার পার্ট পেলে ছেলের ভবিষ্যৎ নাকি খুলে যাবে। আজকাল বড় বড় চাকরির ইন্টারভিউতে নাচ, গান, অভিনয়তে নম্বর দেওয়া হয়। রাজার পার্ট পেলে তার নম্বর একেবারে হুহু করে বাড়বে। গত রবিবার দুপুরে লোকাল থানার ওসি তার শালাকে নিয়ে হাজির হলেন। সেই ছেলে একেবারেই রোগা পাতলা। রাজা তো দূরের কথা, বড়জোর তাল পাতা সেপাইয়ের রোলে তাকে মানাতে পারে, কিন্তু ওসি সাহেব একেবারে নাছোড়বান্দা। তিনি কল্যাণদাকে বলেছেন, শালা যদি রাজা হতে পারে তাহলে কল্যাণদার আর চিন্তা নেই। চোর ডাকাত কোনো দিনও বাড়ির ত্রিসীমানায় পা দেবে না, তিনি সব ব্যবস্থা করবেন। তিতে বিরক্ত কল্যাণদা এরপর বাড়ির দরজায় নোটিশ লাগালেন, রাজার পাট চাহিয়া লজ্জা দিবেন না। এতে ভিড় কমল। কল্যাণদা ভাবলেন, যাক, ঝামেলা কেটেছে, এবার মন দিয়ে রাজা খোঁজা যাবে। কিন্তু শনিবার চরম ঘটনা ঘটে গেছে। কল্যাণদার বৃদ্ধা মা গেছিলেন বোনের বাড়ি। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। রিকশা চেপে ফিরছিলেন।
বাড়ির সামনে পৌঁছে দেখেন গেটের পাশে অন্ধকারে কি যেন একটা নড়াচড়া করছে। জিনিসটার সাজ বড় কিম্ভূত, গায়ে ঝলমলে জোব্বা, মাথায় চকমকে পাগড়ি, কোমরে তলোয়ার দুলছে। কল্যাণদার বৃদ্ধা মা ভয় পেয়ে ওরে বাবা রে, ভূত ভূত বলে রিকশা থেকে লাফ দিলেন এবং গর্তে পড়ে পা মচকালেন। চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে কল্যাণদারা সবাই ছুটে এলেন। বিরাট হইচই শুরু হয়ে গেল। কি ব্যাপার না, আমাদের পাড়ার ভণ্ডুরামজি ভয়ঙ্কর কাণ্ড করেছেন। তিনি কোনো ঝুঁকি নেননি, প্রচুর টাকা পয়সা খরচ করে রাজার পোশাক বানিয়ে ফেলেছেন, একেবারে ঢাল তলোয়ার সমেত। আর সেই পোশাক পরে সোজা চলে এসেছেন কল্যাণদার বাড়ি। পোশাক দেখে যদি পরিচালকের মন গলে, রাজার পার্টি সুযোগ পাওয়া যায়। ভণ্ডুরামজির খরচ করতে অসুবিধে নেই, তার বিরাট ঝোলাগুড়ের কারবার আছে। তিনি ভেবেই রেখেছিলেন রাজা হতে পারলে নাটকের পুরো খরচ তিনি দেবেন। পরিচালকের বৃদ্ধা মা যে ঠিক ওই সময় রিকশা চেপে বাড়ি ফিরবেন এবং তাকে দেখে ভূত ভেবে ঝাঁপিয়ে পড়বেন, এটা তার কল্পনাতেও ছিল না। ঘটনা শেষ করে কল্যাণদা কাঁদো কাঁদো মুখে বললেন, তোমরাই বলো এরপরে নাটক করা যায়? আমার মা বেচারি এখনো যন্ত্রণায় কাতরাচ্ছেন। নিশ্চিন্ত হয়ে যে মনের মতো রাজা খুঁজবো তারও উপায় নেই। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে, কেন যে মরতে এমন নাটক লিখতে গেলাম। খুব বোকামি হয়েছে, এখন আর সময়ও নেই যে নতুন করে লিখবো। তাই বলছিলাম এবার আর পারবো না, নাটক ক্যান্সেল। মঞ্জিল উঠে দাঁড়িয়ে বলল, আলবাত পারবেন, 100 বার পারবেন। নীল ও জোর গলায় বলল, শুধু পারবেন না, এই নাটকটাই হবে। আর্য বলল, আপনি নিশ্চিন্ত মনে মনের মতো রাজা খুঁজুন কল্যাণদা, বাকিটা আমরা দেখছি। এদের কথায় কল্যাণদা খুব একটা আশার আলো দেখলেন বলে তো মনে হলো না। বললেন, এতগুলো নকল রাজা আমাকে তাড়া করে বেড়াচ্ছে, তাদের হটিয়ে আসল জনকে যে কি করে বের করে আনবো তা তো বুঝতে পারছি না। আমি বললাম, আসল রাজাকে ধরে আনার দায়িত্ব আপনার, সে আমরা পারবো না, কিন্তু নকল আর লোভী রাজাদের হটিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করব। আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। কল্যাণদা চিন্তিত মুখেই বাড়ি গেলেন। আমরা বসলাম মিটিংয়ে। নাটক নিয়ে কমিটি নেই, সুতরাং ভাসান কমিটির মিটিং করতে বাধা কোথায়? তাছাড়া এও এক রকমের ভাসান, দুর্গাপুজোর আগেই নাটকের ভাসান হয়ে যাচ্ছে, এ হতে পারে না। মিনিট 10-15 আলোচনাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সেদিন রাতেই ক্লাবের সকলকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলো। পরদিন সকাল হতেই কল্যাণদার বাড়ি ঘিরে বসল চ্যাম্পিয়ন ক্লাবের পাহারা। খালি হাতে নয়, একেবারে লাঠি হাতে পাহারা দিল ছেলেরা। পাহারা চলল সেই রাত 12টা পর্যন্ত। দু একজন রাজা হতে চেয়ে কল্যাণদার বাড়ির সামনে ঘুরঘুর করছিল, আমরা রেড়ে করে তেড়ে গেলাম। বেটারা আর পালানোর পথ পায় না। পাড়ায় খবর ছড়িয়ে পড়ল খুব তাড়াতাড়ি, রাজা হতে গেলে বিপদ আছে, পিঠে দুঘা পড়তে পারে। সত্যি সত্যি মারতে হলো না কাউকেই, দুদিনই সব পরিষ্কার, যাকে বলে অল ক্লিয়ার। কেউ আর ওদিকে ঘেঁষলই না। মজার ব্যাপার হলো, কল্যাণদাও মনের মতো রাজাও পেয়ে গেলেন, আমাদের তেলে ভাজা গোবিন্দ। বাজারের ওপর গোবিন্দর তেলে ভাজার দোকান, সেই কারণেই নাম তেলে ভাজা গোবিন্দ। সেই দোকানে মুড়ি বেগুনি খেতে খেতে কল্যাণদা একদিন আবিষ্কার করলেন, গোবিন্দর মধ্যে একটা স্বাভাবিক রাজা রাজা ভাব আছে। দিনের খরচপাতি উঠে গেলেই সে উনুন থেকে কড়া নামিয়ে ফেলে, তারপর বেঞ্চে চিত হয়ে শুয়ে পা নাচিয়ে গুনগুন করে গান করে। এই সময় কেউ তেলে ভাজা কিনতে এলে ঝুড়িতে রাখা আলুর চপ বেগুনি ফুলুরি বিলিয়ে দেয় বিনা পয়সায়। ফুরিয়ে গেলে হাত জোর করে বলে, হে কাল আসেন, আজ ডবল দাম দিলেও আর বানাতে পারবো না, আমার মুড নাই। কল্যাণদা মুগ্ধ হলেন। গোবিন্দকে অভিনয়ের কথা বলতে গোবিন্দ খুবই লজ্জা পেল। রাজার পার্ট শুনে তো আঁতকে উঠল। আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন বলে হাতে পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দেয়। কল্যাণদা কোনো কথা শোনেননি, গোবিন্দকে জোর করে ধরে নিয়ে যান বাড়িতে। গোবিন্দ রাজার পার্ট কেমন করল? নাটক শেষ হওয়ার পর টানা 15 মিনিট ধরে হাততালি পেয়েছে। ভণ্ডুরামজি সোনার মেডেল দেওয়ার কথা ঘোষণা করলেন। গোবিন্দ হাত জোর করে বলল, গরিব মানুষ, দোকানেই রাত কাটাই, সোনার মেডেল রাখবো কোথায়? ও জিনিস আমায় দেবেন না স্যার।
শুনছিলেন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প রাজার পার্ট। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।